প্রিয় দর্শক, স্বাগত নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে। আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন নাগরিক টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাইদ আরমান। সাইদ আরমান, আপনাকে স্বাগত আমাদের সংবাদ বিশ্লেষণ প্রতিদিনেরই আয়োজন। আপনি জানেন যে প্রতিদিনের যে সংবাদ দেশ বিদেশের, সেই সংবাদগুলো পেছনের সংবাদ বা ভেতরের সংবাদ আমরা দর্শকদের জন্য বিশ্লেষণ করে থাকি, দর্শকদের সংবাদের ভেতরের খবরগুলো জানাই। সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে আসলে সবচেয়ে বড় সংবাদ যেটি আমাদের দেশের, সেটি হচ্ছে যে ঐকমত্য কমিশনের আজকে দ্বিতীয় পর্যায়ের যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক, সেই বৈঠক ছিল। সেখানে বিএনপি সহ অন্যান্য সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। বাংলাদেশ জামাত ইসলামী আজকে অংশগ্রহণ করেনি। তারপরেও সেখান থেকে বেশ কিছু 3টি ইস্যু নিয়ে সেখানে আজকে কথা হয়েছে এবং সেই ইস্যুগুলো নিয়ে তারা বক্তব্য দিয়েছে রাজনৈতিক দলগুলো। আসলে আপনার বিশ্লেষণটা কি এই আজকের যে বৈঠকটি হলো? সাইফুল হোসেন, আপনি একেবারে ঠিকই বলেছেন। মোটা দাগে যদি আমরা আজকে বৈঠকটি দেখি, আমরা 3টি বড় ইস্যুতে আলোচনা হয়েছে। একটি ইস্যুর মধ্যে আবার 3টি কিন্তু উপধারা আমরা বলতে পারি। এটি হলো 1 নম্বর যেটি ছিল যে একটি ধারার মধ্যে যে সংবিধানের 70 অনুচ্ছেদ, যেটি আপনি জানেন যে বাংলাদেশের যে সংসদ প্রক্রিয়া, তাতে কোনো একজন সংসদ সদস্য যদি সংসদের কোনো কার্যক্রমে তার যে দল ক্ষমতায় থাকবে বা বিরোধী দলে যেই থাকুক, ওই দলের বিপক্ষে গিয়ে যদি ভোট দেন, তাহলে কিন্তু তিনি তার সদস্য পদ হারান সংসদের। এখনকার যে সংবিধান সেইভাবেই কিন্তু ঠিক করা হয়েছে। কিন্তু এখন যেহেতু রাষ্ট্র একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, এই ঐকমত্য কমিশন কিন্তু মনে করছে যে এটি আসলে ঠিক না, এই ধারাটি এটি বাতিল হওয়া খুব জরুরি। কোনো একজন সংসদ সদস্য যদি মনে করেন যে কোনো একটি সিদ্ধান্ত সেটি রাষ্ট্র বা দেশের বিপক্ষে, তাহলে তিনি যাতে তার দলের বিপক্ষে গিয়ে সংসদে ভোট দিতে পারেন, সেই সুযোগটি কিন্তু এখন নেই। সেটি কিন্তু সংস্কার করে আনার একটা চলছে। এটি একটি ব্যাপার। আর আপনি জানেন যে আমাদের সংবিধানে এখন 45 জন নারী প্রতিনিধিত্ব রয়েছে। এর বাইরে এটিকে আরো কিভাবে নারীর ক্ষমতায়ন নিয়ে যেহেতু এখন কথা হচ্ছে, সেটি কিভাবে শক্তিশালী করা যায়, নারীর অংশগ্রহণ সংসদে কিভাবে বাড়ানো যায়, নির্বাচন এবং এই যে সংরক্ষিত নারী আসন রয়েছে এটি থাকবে কিনা, সেটি নিয়েও কিন্তু এক ধরনের আলোচনা রয়েছে। এর বাইরে প্রধান বিচারপতির আজকের বৈঠকে যে ইস্যুগুলো ছিল, প্রধান বিচারপতির নিয়োগের বিষয়টি, এবং আপনি জানেন যে বড় একটি আলোচনা আমাদের যে এখন সংসদ কাঠামো রয়েছে, এটিকে দ্বিকক্ষ বিশিষ্ট করা যায় কিনা ওয়েস্টমিনিস্টার স্টাইলে, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে কিন্তু আলোচনা হয় জাতীয় ঐকমত্য কমিশনের। এবং সংস্কার কমিশন যারা কাজ করছে, তারা কিন্তু মনে করছে যে বাংলাদেশে সুশাসন ফেরাতে, সংসদকে আরো বেশি কার্যকর করতে, নির্বাচন প্রক্রিয়াকে জোরালো করতে, এবং যদি দেখেন যে এখনো কিন্তু আমরা বলি যে আমাদের 54 বছরের যাত্রায় আমরা কিন্তু বিচার বিভাগকে আমরা বলছি যে স্বাধীন করা হয়েছে, কিন্তু আসলে কার্যত কিন্তু বিচার বিভাগ স্বাধীন না। যে সেখানে প্রধান বিচারপতি নিয়োগ থেকে শুরু করে অন্য অধস্তন বিচারপতি, বিচারক এবং বিচার ব্যবস্থা পুরোপুরি কিন্তু এখনো যারা ক্ষমতায় থাকেন তারাই কিন্তু নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেন। এই জায়গাটাও কিন্তু বড় সংস্কার আনতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। এটিও কিন্তু বড় একটি আলোচনার ব্যাপার। কিন্তু এখানে সব ক্ষেত্রেই কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখছি যে কেউ কোনোটির পক্ষে বলছে, আরেক দল সেটির বিপক্ষে বলছে, আবার এক দল আরেকটির পক্ষে বলছে, আরেক দল সেটির বিপক্ষে বলছে। সব মিলিয়ে হয়তো বা সরকার যেটি চাচ্ছে যে মোটা দাগে যে বিষয়গুলো একমত হবে, সেই জায়গাগুলো হয়তো বা ঠিক করে একটি জাতীয় ঐকমত্য কমিশন সেই বিষয়টি হয়তো বা চূড়ান্ত একটি প্রতিবেদন আকারে হয়তো বা দাখিল করতে পারে। হ্যাঁ, আমরা কিন্তু যখন থেকে সংস্কার কমিশনগুলো হলো এবং এরপরে সংস্কার কমিশনগুলো যখন ঐকমত্য কমিশনের কাছে তাদের রিপোর্ট জমা দিল, এবং ঐকমত্য কমিশন কিন্তু আলাদা আলাদা রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে, এবং তারা কোনটিতে কারা কি মতামত দিয়েছে, কোনটির সাথে কাদের মতামত মিলছে, কোনটির সাথে দ্বিমত রয়েছে, সেটি নিয়ে কিন্তু আমরা দেখেছি। গত 1 মাস আগেও কিন্তু আমরা ঈদের আগেই যেটি দেখলাম যে বেশ কিছু একটি পত্রিকায়, গণমাধ্যমে আমরা দেখেছি খুব সুন্দর করে একটি রিপোর্ট হয়েছিল যে কি বিষয়ে বিএনপি একমত না, কি বিষয়ে একমত। সেখানে কিন্তু অনেকগুলো বিষয় আমরা দেখেছি, প্রধানমন্ত্রীর সময়কাল নিয়ে, আরো নানা কিছু নিয়ে। কিন্তু সময় যত গড়াচ্ছে আমরা দেখছি যে অনেকটাই নরম হয়ে আসছে এবং ঐক্যমতের জায়গায় কিন্তু আসছে। যদি আপনাকে আমি আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি বৈঠক শেষে যেটি সাংবাদিকদের জানিয়েছেন,
তিনি বলেছেন যে জাতীয় ঐক্যমত কমিশনের সবাই 4টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি, পাবলিক অ্যাকাউন্ট, প্রিভিলেজ এস্টিমেশন এবং পাবলিক আন্ডারটেকিং কমিটির সভাপতি পদ বিরোধী দল থেকে দেওয়ার সিদ্ধান্তে সবাই একমত হয়েছেন। এটি একটি কিন্তু পরিবর্তন। এটি 50টি স্থায়ী কমিটির মধ্যে এই কয়েকটি কিন্তু তারা বিরোধী দল থেকে দিবে। বাকি স্থায়ী কমিটি প্রসঙ্গে তিনি বলেছেন শুধু এই 4টি কমিটি না, সংখ্যাধিক্যের ভিত্তিতে বাকি কমিটিতেও আনুপাতিক হারে বিরোধী দলের জন্য নির্দিষ্ট জায়গা থাকবে। এছাড়া সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ, যেখানে নিজ দলের বিরুদ্ধে ভোট দিলে সদস্যপদ বাতিলের বিধান আছে, আপনি যেটি বলছিলেন, সেই বিষয়ে আস্থা ভোট এবং অর্থ বিল বাদে অন্য কোনো বিষয়ে ভোটদানে সংসদ সদস্যদের স্বাধীনতা প্রসঙ্গে সবাই একমত হয়েছেন, জামায়াত ইসলামী ছাড়া আজকে যারা উপস্থিত ছিলেন। তবে বিএনপির পক্ষ থেকে যুদ্ধ পরিস্থিতি এবং জাতীয় নিরাপত্তা, এই দুই বিষয়েও দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না এমন মত দেয়া হয়েছে। তবে বিএনপি বলছে যে বিএনপির পক্ষ থেকে এই দুই বিষয়ে অটল থাকার সিদ্ধান্ত হয়েছে। তবে তারা যদি নির্বাচিত হয় 70 নম্বর অনুচ্ছেদে এই দুটি বিষয়ও যুক্ত করা হবে। আরেকটি বিষয় রয়েছে, আমি আপনাকে বলতে চাই, যেটি হচ্ছে নারীদের 100 সংরক্ষিত আসন প্রসঙ্গ। সেখানে বিএনপির যে অবস্থান, তারা বলেছেন বেশিরভাগ রাজনৈতিক দলই এই বিষয়ে একমত, তবে নির্বাচন পদ্ধতি কেমন হবে তা নিয়ে মতানৈক্য রয়েছে। আশা করছি তারা যেটা আশা করছে যে এটি আলোচনা সমাধান হয়ে যাবে, এবং এই সমাধান হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যুটি আজকে ছিল জুলাই সনদ নিয়ে, আলী রিয়াজ যিনি সহসভাপতি ঐকমত্য কমিশনের, তিনি বলেছেন যে জুলাই সনদের পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলের আলাদা আলাদা ইস্তেহার গুরুত্ব পাবে। জুলাই সনদে বিএনপি স্বাক্ষরও করতে চেয়েছে। সার্বিকভাবে আমার মনে হচ্ছে যে পরিস্থিতি কিন্তু অনেকটাই কাছাকাছি, মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মত পার্থক্য সেটি কিন্তু অনেকটাই মিটে যাচ্ছে। আপনার কি মনে হয়? আপনি যেটি বলছিলেন সাইফুল শাহীন, এটি আমি আলোচনায় নিয়ে আসতে পারিনি, যেটি গুরুত্বপূর্ণ। আমাদের সংসদ কাঠামোতে যদি দেখেন, আমাদের সংসদ কার্যকর নয়, এটি আমরা কিন্তু সবসময় বলে এসেছি। বিগত সরকারের সময় তো এটি সংসদ একেবারেই অনেকটা সংসদ প্রক্রিয়া ছিল, কিন্তু একেবারেই নিষ্ক্রিয় ছিল, যেহেতু বড় কোনো রাজনৈতিক প্রতিপক্ষ যারা শাসন ক্ষমতায় ছিলেন তাদের বিপক্ষে বড় কোনো রাজনৈতিক প্রতিপক্ষ সংসদে ছিল না। আমরা সংসদে বিরোধী দল হিসেবে দেখেছি আসলে অনেকটা গৃহপালিত বিরোধী দল কিন্তু আমরা সংসদে দেখেছি, এবং রাষ্ট্র বা সরকার এমনভাবে মেকানিজমটা করে যাতে আসলে তাদের অনুগত বিরোধী দল সংসদে থাকে, সেই মেকানিজম আমরা দেখেছি। সংসদকে কার্যকর করতে আপনি যদি দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চান, সংসদকে কিন্তু কার্যকর করতে হবে, কারণ সংসদই আসলে সরকারকে জবাবদিহি করে। জি। তো সেইখানে বড় একটি ইস্যু কিন্তু আপনি যদি দেখেন, এই যে 50টি স্থায়ী কমিটির কথা বলছিলেন, এগুলো কিন্তু করা হয় আসলে আমাদের পুরো যে শাসন ব্যবস্থা, সরকার যারা মন্ত্রী থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, বিভিন্ন মন্ত্রণালয়গুলো, এই মন্ত্রণালয়গুলোতে তো সুশাসন ফেরাতে হবে। আপনি যদি দুর্নীতি মুক্ত করতে চান, তাহলে এই মন্ত্রণালয়ে যারা নির্বাহী থাকেন, প্রধান নির্বাহী হিসেবে মন্ত্রী এবং প্রধান সচিব কর্মকর্তা হিসেবে সচিব সহ অধস্তনদেরকে যদি জবাবদিহি করতে চান, তাদের জবাবদিহিটা আসলে কোথায়? তাদের জবাবদিহির জায়গাটা কিন্তু আসলে সংসদীয় স্থায়ী কমিটি। ধরুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জবাবদিহিটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে, অর্থমন্ত্রী বা অর্থ সচিব বা অর্থ মন্ত্রণালয়ের জবাবদিহিতার জায়গা হলো অর্থ মন্ত্রণালয় সম্পর্কে একই জায়গায়। কাজে এই স্থায়ী কমিটির এই সংসদ ব্যবস্থাকে কার্যকর করতে এবং শাসন ব্যবস্থাকে কার্যকর করতে কিন্তু অনেক দিন থেকেই কিন্তু আমরা বলে এসেছি যে এই যে স্থায়ী কমিটির শক্তিশালীকরণ, কিন্তু এটি কিন্তু নানা কারণেই করা হয়ে ওঠেনি। এখন যেটি আলোচনা হচ্ছে যে এই সংসদীয় কমিটিগুলোকে, স্থায়ী কমিটিগুলোকে কিভাবে শক্তিশালী করা যায়। আজকে বিএনপির তরফ থেকে কয়েকটির কথা আপনি বলছিলেন যে এগুলোর বাইরে অন্যগুলোর ব্যাপারে হয়তো তারা আপত্তি করছে না, কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু মনে করে যে আমাদের এই জায়গাটায় খুব শক্তিশালী করতে হবে। তাহলে যারা ক্ষমতায় থাকবেন, সরকার এবং সংসদ তো আলাদা জিনিস, তাহলে এই সংসদের কাছে কিন্তু সরকারের জবাবদিহিতা বাড়বে। সংসদের কাছে সরকারের জবাবদিহিতা বাড়লে, সংসদের কাছে সরকারের জবাবদিহিতা মানে কিন্তু আপনি জনগণের কাছে সরকারের জবাবদিহিতা। তখন কিন্তু দেখবেন যে আপনি দেখেছেন যখন সংসদ ব্যবস্থা কার্যকর, আমরা কিছু সময় দেখেছি 90-এর দশকে যখন বিএনপি এবং আওয়ামী লীগ শক্তিশালী অবস্থান সংসদে,
তখন কিন্তু আপনি দেখবেন যে সংসদে হট্টগোল দেখেছি, তীব্র বিতর্ক দেখেছি, ঝানু সাংসদরা সরকারি থেকেছেন, বিপক্ষে থেকেছেন, করেছেন, তাই না, যুক্তি দেখিয়েছেন, তর্ক দেখিয়েছেন, মানুষের স্বার্থে কথা বলেছেন, জনস্বার্থে কথা বলেছেন। কিন্তু আমরা বিগত দিনে কিন্তু দেখেছি সেটি ধীরে ধীরে দুর্বল হয়েছে। এই সংসদগুলোতে শুধু তেলবাজি হয়েছে সংসদে, আমরা যেটি দেখেছি একেবারে সরকারের, সেটি বলছিলাম যে যারাই বিরোধী দলে থেকেছেন তারা সরকারের তালি তেল তো সমাজে ব্যস্ত ছিলেন, কারণ তারা আসলে অনেকটা এভাবেই বলতেন যে গৃহপালিত বিরোধী দল। আবার আপনি যেটি বলছিলেন যে সংসদের সংবিধানের ৭০ অনুচ্ছেদ, যেটি নিজ দলের বিপক্ষে গিয়ে কোনো ইস্যুতে কোন সংসদ সদস্য ভোট দিতে পারবেন না, সমর্থন করতে, বিপক্ষে কথা বলতে পারবেন না, এটি কিন্তু তার আসলে হাত পা আটকে দেওয়ার মতো, তার সংসদ সদস্য পদ হারিয়ে যায় সেক্ষেত্রে। এখন এটি যদি উন্মুক্ত করা হয়, তাহলে জাতীয় কোনো স্বার্থে যদি সরকারের যারা ক্ষমতায় থাকবে তারা যদি সবাই একমত হয়, যদি একজন সংসদ সদস্য মনে করেন যে জাতীয় স্বার্থের বিপক্ষে, দেশের স্বার্থের বিপক্ষে, সেটি কিন্তু তিনি করতে পারবেন। সেই সুযোগটি তৈরি হলে কিন্তু সংসদ সদস্যদের ক্ষমতায়ন হবে। এবং বিএনপি যেটি বলছে যে কিছু ব্যাপারে, যুদ্ধ, রাষ্ট্র, এই সমস্ত ব্যাপার, এটি অবশ্য আলোচনার ব্যাপার, যাতে এমন কোনো সুযোগ যাতে উন্মুক্ত না হয় কোন সংসদ সদস্য ব্যক্তিগত সুযোগের কারণে, ব্যক্তিগত স্বার্থের কারণে গিয়ে আবার মানে দলের বিপক্ষে গিয়ে কথা বলেন, দেশের ক্ষতির বিপক্ষে গিয়ে কথা বলেন। সেটাও কিভাবে আটকানো যায় সেই ব্যাপারটাও কিন্তু অবশ্যই এই সংস্কার কমিশনকেও বিবেচনা করতে হবে, এবং এই সংস্কার প্রক্রিয়া সেটাও কিন্তু আসলে অনেকটা গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং এখন আলোচনার যে পর্যায়ে এসেছে, এই আলোচনাটা কিন্তু আসলেই শেষ পর্যন্ত যখন লন্ডনে বৈঠকটি হলো এবং নির্বাচনের একদম নির্দিষ্ট একটা সময়ের কথা হলো, এর আগে তো অনেক দূরত্বের ব্যাপার ছিল, ডিসেম্বর থেকে জুন, এখন যেহেতু প্রধান উপদেষ্টা বলেই ফেলেছেন যে ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন হবে, তো আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো সেইভাবে নিজেরা প্রস্তুতি নিচ্ছে। এবং আজকে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি গুলশানে একটি প্রোগ্রামে, গুলশান চেয়ারপারসনের অফিসে প্রোগ্রাম ছিল, সেখানে তিনি বলেছেন, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে খুব তাড়াহুড়া করার, অস্থির হওয়ার কোনো কারণ নেই। তার মানে তারাও ইঙ্গিত দিচ্ছে যে আমরা নির্বাচনের একটা নির্দিষ্ট সময় পেয়ে গেছি। এখন এতদিন যাবতই যেটি আলোচনা, শুরু থেকেই গত কয়েক মাস ধরে যেটি আলোচনা হচ্ছিল সাইদ আরমান, যে নির্বাচন তো হবে, তো নির্বাচনে যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে, তারা যদি নির্বাচনে আসতে চায় নৌকা প্রতীক নিয়েও আসতে পারবে না, অন্যভাবে যদি আসতে চায় আসতে পারবে, সেটা পরের ব্যাপার, সেটিকে বাদ রেখে আমাদের আলোচনা করতে হচ্ছে। তাহলে কি হবে? এদিকে বিএনপি শুরু থেকেই, তারেক রহমান উনি বলেছেন যে জাতীয় সরকার গঠন করবেন, এবং এই যে বিপ্লব, এই বিপ্লবে যারা আন্দোলন করেছে তাদেরকে সাথে নিয়ে একটা ঐক্য তিনি করতে চান। সেই হিসাবে আমরা ভাবছি যে বিএনপির সাথে নিশ্চয়ই কেউ না কেউ থাকবে, তাদেরকে তিনি একটা সুযোগ দিবেন তার সাথে। কিন্তু বাকি জোট কিভাবে হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে জামায়াত ইসলাম আর এনসিপি কি কোনো জোট হবে? এরকম শোনা যাচ্ছিল, অথবা জামায়াত বাদে যে ইসলামী আরও 10-15টা দল রয়েছে, তারা একসাথে জোট হবে কিনা। আবার শোনা যাচ্ছে যে শুধুমাত্র বাম দলগুলো, তারা একটা জোট হবে কিনা। এই জোটের রাজনীতি আসলে নির্বাচনে কিভাবে আসতে পারে আপনার? আপনি দুঃখিত, যেটি আমরা এখন পর্যন্ত যেটি দেখছি যে আপনি যেটি বলছিলেন যে যেহেতু এক সময়ের বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ এখন রাজনীতিতে অনুপস্থিত, কিন্তু নির্বাচনী প্রক্রিয়া যদি আমরা, নির্বাচনী ট্রেন যদি যাত্রা করে, এই নির্বাচনটাকে কিন্তু আবার আন্তর্জাতিক মহলেও একটি স্বীকৃতি দেওয়ার একটা ব্যাপার আছে। অবশ্যই আপনি যেহেতু আওয়ামী লীগ নেই, যদি আমরা বলি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, এই শব্দগুলো যদি বলে থাকি, এবং আন্তর্জাতিক মহলগুলো কিন্তু আপনি খেয়াল করবেন, কেউ কেউ তাদের নিজেদের স্বার্থের কারণে কোনো দেশ এটি বলছে, আবার কেউ কেউ কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালীকরণের অংশ হিসেবেও কিন্তু কেউ কেউ বলছে, আবার কেউ কেউ তার বন্ধু দেশের সমর্থনেও কিন্তু চাচ্ছে যে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা। এখন নির্বাচনকে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য করতে কিন্তু এই যে জোটের রাজনীতি বলেন বা একক প্রক্রিয়া নির্বাচনী অংশগ্রহণ বলেন, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। আপনি সবাই মিলে যদি দুটি জোট তৈরি হয়, দুটি প্রতীকে যদি নির্বাচন হয়, তাহলে কিন্তু একটি প্রশ্ন তৈরি করবে।
কাজেই এখনই কি প্রক্রিয়ায় কে কার সঙ্গে জোট করবে নাকি আসন ছেড়ে দিয়ে তারা যার যার প্রতীকে নির্বাচন করবে, অথবা জোট করে একই প্রতীকে সবাই নির্বাচন করবে, সেটি কিন্তু এই মুহূর্তেই আসলে আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলই কিন্তু কোনো ওইরকম কোনো সিদ্ধান্তে যাবে। যেহেতু বাংলাদেশের উপরে এখন আন্তর্জাতিক মহলের কিন্তু একটি নজর রয়েছে এবং স্বার্থ সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো কিন্তু বিশেষ করে গভীরভাবে তারা নজর দিচ্ছে যে আসলে বাংলাদেশে রাজনৈতিক প্রক্রিয়া, নির্বাচন, শাসন ব্যবস্থা কোন দিকে যাচ্ছে। এই সমস্ত বিষয়ই কিন্তু আসলে নির্ভর করবে যে এই পুরো নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হবে। এনসিপি জামায়াত একজোট হবে না বিএনপি আলাদা থাকবে, নাকি যেহেতু জামাত কিছুটা এখন শক্তিশালী অবস্থানে রয়েছে, জামায়াত আলাদা করেই নির্বাচন করবে, সেক্ষেত্রে কোনো আসন ভাগাভাগি হবে কিনা রাজনৈতিক প্রতিপক্ষগুলোর সঙ্গে, যে সবাই যার যার প্রতীকে নির্বাচন করবে কিন্তু কোনো কোনো আসন ছেড়ে দিলাম, সেই হিসাবগুলো কিন্তু আসলে খুব জটিল। এবং এইগুলো আমার মনে হয় যে নির্বাচনে যখন তফসিল হবে ঠিক বা 2-3 মাস আগে গিয়ে, যদিও ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে যদি নির্বাচনের টাইম চূড়ান্ত হয়, 60 দিন আগে নির্বাচন কমিশন তফসিল দেবে এবং তার আগেই হয়তো বা রাজনৈতিক দলগুলো কে কোথায় শক্তিশালী, কে কোথায় প্রার্থী দিলে তার প্রার্থী বেরিয়ে আসবে, সেই বিষয়গুলো হয়তোবা এর মধ্যে তারা যাচাই বাছাই শুরু করে দিবে নিজেরা, কে কাকে কোথায় প্রার্থী করবে, নিজেদের কোন দল কিভাবে ঠেকানো যায়, এই প্রক্রিয়াগুলো শেষ করে তারপরে হয়তো আমরা বুঝতে পারবো যে আসলে জোটের রাজনীতিটা আসলে কোন দিকে যায়। শুধু কিন্তু এই নির্বাচনে আমরা যদি জোট নিয়ে ভাবি তাও কিন্তু সমাধান আমি ওইভাবে দেখছি না, কারণ এই নির্বাচনটি কিন্তু একটি চ্যালেঞ্জ। আপনি যেটি বললেন যে অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন যেটি দেখাতে হবে, নলে এই নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না। সেটি দেখাতে গেলে যেভাবেই হোক নির্বাচন কমিশন বারবার বলছে যে একটি সুন্দর নির্বাচন তারা উপহার দিবেন। প্রধান নির্বাচন কমিশনার গতকালকেও বলেছেন যে তারা রেফারির ভূমিকা পালন করবে, খেলোয়াড়রা খেলবে। তারা খুবই শক্ত অবস্থানে রয়েছে এবং তারা বলছে যে কেউ যদি ভাবে যে নির্বাচনে কোনো ধরনের হট্টগোল করবে বা সন্ত্রাস কার্যক্রম করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। কিন্তু আপনি ভাবেন যে আমরা এখন যেটি দেখছি বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন এলাকায়, বিএনপি সবচেয়ে শক্তিশালী দল বর্তমানে বাংলাদেশে, মাঠে প্রত্যেকটি এলাকায় কিন্তু বিএনপির মধ্যে একটি দ্বিধা মানে বিভক্তি রয়েছে, সেটি নেতৃত্বের জায়গা থেকে হোক, কর্মীদের জায়গা থেকে হোক। কারণ দীর্ঘ 17 বছর তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, তারা ঘরে থাকতে পারেনি, জেল জুলুম হুলিয়া, এবং সবাই যার যার জায়গা থেকে চায় যে আমি যেন আমার পাওনাটা বুঝে পাই। এখন যখন বিভিন্ন আসনগুলোতে বিএনপি নেতারা বলছে যে আমি কেন্দ্রের থেকে সিগন্যাল পেয়েছি, আরেকজন বলছে আমিও পাচ্ছি, দল কাকে দেয় তাকিয়ে আছে উপরের দিকে, লন্ডনের দিকে, সেখান থেকে কার প্রতি ইশারা আসে, এগুলো নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা বড় দ্বন্দ্বের জায়গা রয়েই গেছে। সেই জায়গাটা যখন বিএনপি যখন এই মনোনয়নগুলো দিবে তখন কিন্তু তাদের বড় ধরনের একটা চ্যালেঞ্জ এটা তাদের সামনে থাকবে, যে একজনকে দেওয়ার পরে আরেকজনকে কিভাবে সে মীমাংসা করবে, তাকে কি দিয়ে থামাবে। উপরে উপরে দল থেকে বহিষ্কার হবে বা দলীয় কার্যক্রমের বাইরে গেলে, সিদ্ধান্তের বাইরে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেটির জন্য হয়তো চুপচাপ থাকবে, কিন্তু ভেতরে ভেতরে তো সে নিশ্চয়ই একটা কিছু করবে। সেই ক্ষেত্রে আবার যদি ভাবেন যে ধরেন যে 20টি বা 30টি আসন বিএনপি তাদের সম্ভাবনা জোটকে ছেড়ে দিল, যে জায়গাগুলোতে ছেড়ে দেওয়া হবে সেই জায়গায় তো বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশীকে বলি দেওয়া হলো, তিনি তো আর সেটি মানবেন না। তো নির্বাচন কমিশনকে আমরা বলেছিলাম যে আপনারা কি সঠিকভাবে সঠিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রেখে নির্বাচনটা করতে পারবেন কিনা। তারা বলছিল যে হ্যাঁ অবশ্যই পারা যাবে যদি আইন শৃঙ্খলা সরকার আমাদের সহযোগিতা করে। কিন্তু যখন এর আগেও আমরা এটি নিয়ে আলোচনা করেছি, যখন খুব শক্তিশালী আওয়ামী লীগ বিএনপি মাঠে দুই দলের মধ্যে একটা কোন দল থেকে যাইতো, নির্বাচনী কেন্দ্রে একটি বড় ধরনের লড়াইয়ের অবস্থান থাকতো, ভোট কেন্দ্রে যাওয়ার আশা নিয়ে হুমকি ধামকি ছিল। এখন তো সবাই ভাবছে যে এখন তার সেটি নেই, কে কাকে হুমকি দিবে। কিন্তু যখন আপনি বিএনপি কাউকে তার সিট দিয়ে দিবে অন্য একটি দলকে, সেখানকার বিএনপির নেতৃবৃন্দ কি সেটি মানবে? তারা কি ওই তাদেরকে বাধা দিবে না, তাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না? বা জামাতের একটি সিট যদি কাউকে ছেড়ে দিতে হয়, বা এনসিপিরও তো এখন মোটামুটি সংগঠন তারা গোছাচ্ছে, বিভিন্ন জায়গায় তাদের লোকজন রয়েছে, এদের মধ্যে কি কোনো দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা নেই? আর নির্বাচন কমিশন এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের, সবসময় তো নির্বাচনে যদিও এখনও মাঠে সেনাবাহিনী রয়েছে, তাদের নির্বাহী ক্ষমতা দেওয়া আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে,
কিন্তু নির্বাচনে কি সেনাবাহিনী থাকবে? শুধু পুলিশ বিজেপি দিয়ে কি এই নির্বাচন উঠিয়ে আনা সম্ভব হবে? সাইফুল হোসেন, আপনি যদি খেয়াল করেন বা আমরা তো বলি যে স্থানীয় সরকার ব্যবস্থা এটিও কিন্তু সুশাসনের জন্য খুব জরুরি, কিন্তু যেমন আমি বলছিলাম যে সংসদ ব্যবস্থা আমরা কার্যকর করতে পারিনি, একই সঙ্গে কিন্তু বাংলাদেশের জন্য একটি দুঃখজনক অধ্যায়, আমরা স্থানীয় সরকার ব্যবস্থাটাকে কিন্তু শক্তিশালী করতে পারি নাই, যার কারণে কিন্তু দেশে যে অনেক অপচয় হয়, লুটপাট হয়, অর্থ কেলেঙ্কারি ঘটনা কিন্তু আমরা প্রান্তিক পর্যায়ে পর্যন্ত এখন দেখি। যেটি বলছিলেন আপনি যে সংসদ সদস্য পদটি তো অনেক গুরুত্বপূর্ণ, তারা তো আইন প্রণেতা জাতির, সেটি তো অনেকটা লোভনীয়। আর আপনি যেটি বলছিলেন যে এখন যেহেতু দেশে এখনকার প্রেক্ষাপটে যদি দেখেন, মানুষ কিন্তু মনে করছে যে নিশ্চিত বিএনপি সরকার গঠন করবে। তো যে প্রার্থী মনে করছে যে আমি দলীয় টিকিট পেলেই সংসদে যেতে পারছি, তিনি কিন্তু কখনোই ছাড় দিবেন না। তিনি যেভাবেই হোক চেষ্টা করবেন, মরণ কামড় দিবেন যে সংসদে আমি যেতে পারি কিনা। টিকিট পাওয়ার ক্ষেত্রেও যেমন করবেন, বাংলাদেশে বাংলাদেশে এমন একটি রাষ্ট্র যেখানে আপনি খেয়াল করবেন, আমরা পত্রপত্রিকা নিয়মিত দেখি যে ইউপি সদস্য হওয়ার জন্য কিন্তু রেশারেশি করে প্রাণহানির ঘটনা ঘটে, খুনাখুনি হয়ে যায়। তো সেইখানে সংসদ সদস্য, সংসদ নির্বাচন তো অনেক বড়, কর্মী সমর্থকরা রেশারেশি করবেন। ওই যে আর যেটি বড় ব্যাপার বাংলাদেশের রাজনীতিতে, রাজনীতিবিদদের চূড়ান্ত গন্তব্য তো আসলে ক্ষমতা। তো চেয়ার, এই চেয়ারটির লোভ কেউ সামলাতে পারেন না, কাজেই তার সমর্থকদের উস্কে দিবেন তিনি, যেভাবেই হোক তিনি চাইবেন তার সমর্থকরা, তার প্রান্ত খুব কম যায়, কর্মী সমর্থকরাই মারা যান, তারা ভোট কেন্দ্রে গিয়ে দুই পক্ষ রেশারেশিতে জড়িয়ে পড়েন, সংঘাতে জড়িয়ে পড়েন। সেখানে আসলে এই ধরনের সংঘাত হওয়ার একটা পরিস্থিতি তৈরি হতেই পারে। আইন শৃঙ্খলা বাহিনীর এখনকার যে সক্ষমতা, যেটি আমরা এর আগেও আলোচনা করছিলাম, সেই সক্ষমতা দিয়ে এই নির্বাচনকে ঘিরে যে সংঘাত, সংঘর্ষ এবং রেশারেশি, সেটি ঠেকানো কিন্তু খুব কঠিন হবে। এখন এটি একটি প্রক্রিয়া, আমার মনে হয় বিএনপি, আপনি খেয়াল করবেন বিএনপি কিন্তু বলছে যে স্থানীয় সরকার নির্বাচনটা পরে আয়োজন করবার জন্য বলছে। আমি কথা বলার চাইছি আর কি। এটিও কিন্তু একটি কারণ বলে অনেকে কিন্তু মনে করছে যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর হয়ে গেলে যারা টিকিট পাবেন, সেটির বাইরে যারা থাকবেন, যারা সক্ষম গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ প্রান্তিক পর্যায়ে, হয়তো বা উপজেলায় তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে, তাদেরকে সন্তুষ্টি করবার একটা সুযোগ কিন্তু তখন দলীয় দলগুলোর কাছে থাকবে। ওই স্থানীয় সরকার নির্বাচনে তাদেরকে উপজেলা চেয়ারম্যান পদ বলেন বা আরো বিভিন্ন, সেখানেও তো কোন দল হওয়ার একটা সুযোগ রয়েছে, তবুও কিছুটা আরেকটা সুযোগ তৈরি হবে যে ঠিক আছে, আপনাকে এমপি পদে টিকিট দেওয়া হয় না, আপনাকে উপজেলা পদে কিন্তু আমরা বিবেচনা করব। এই একটা সুযোগ কিন্তু এই যে জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচনটা আয়োজন করবার কিন্তু এটি একটি কারণ থাকে। এখন আপনি জানেন যে আমাদের স্থানীয় সরকার নির্বাচন কিন্তু দলীয় প্রতীকে হয়, কাজেই ওটি যদিও ক্ষমতার ক্ষেত্রে একজন এমপি তো আইন প্রণেতা, উপজেলা চেয়ারম্যান বলেন, আমরা বিগত দিনে দেখেছি দুজনের মধ্যে আসলে সংঘাতই থাকে আসলে নির্বাচনের পরে। উপজেলা চেয়ারম্যান মনে করেন সংসদ সদস্য তাকে কাজ করতে দেন না, তিনি একটি গ্রুপ তৈরি করেন, আবার সংসদ সদস্য একটি গ্রুপ তৈরি করেন। সেটি ইতিবাচক দিকও আছে, আবার নেতিবাচক দিকও আছে। মঞ্চে একসাথে থাকলেও তাদের ভেতরের দ্বন্দ্বটা থেকেই যায়, একদমই সেটা থেকে যায়। তারপরেও এটি একটি সুযোগ তৈরি হতে পারে। আর আইন শৃঙ্খলা বাহিনীর কথা যেটি বললেন, যে আমি এখন পর্যন্ত আত্মবিশ্বাসী হতে পারছি না যে এখনকার এই মনোবল কাঠামো দিয়ে পুরোপুরি আওয়ামী লীগ নির্বাচনে থাকুক বা না থাকুক, তারপরেও যে অরাজক পরিস্থিতি তৈরি হয় নির্বাচনকে ঘিরে, যে প্রাণহানি হয়, সেটি যে কমে যাবে সেটা কিন্তু বলা যাবে না। এখন থেকে নির্বাচন কমিশনকে এটির প্রক্রিয়া কিন্তু হাতে নিতে হবে, যাতে নির্বাচনকে ঘিরে যে সংঘাত হয়, যে প্রাণহানিগুলো ঘটনা ঘটে, সেটি যতটা সম্ভব শূন্যে নিয়ে আসতে পারবে নির্বাচন কমিশন, এমনটি কিন্তু কেউ মনে করছে না। বিগত দিনেই আনা সম্ভব হয়নি, এখনকার এই আইন শৃঙ্খলা পরিস্থিতির এই মনোবল দিয়ে সেটি শূন্যে আনা যাবে সেটি কিন্তু কেউ মনে করছে না। কিন্তু যতটা কমিয়ে আনা যায় সেই ব্যবস্থা কিন্তু নির্বাচন কমিশনকে করতে হবে। আরেকটি বিষয় সাইদ আরমান, আমার কাছে খুব জানার আগ্রহ এবং ইচ্ছা হয় যে এই যে আমরা বলি যে ভোটের কত শতাংশ মানুষ ভোট দিল, ভোটারের উপস্থিতি, সেই জায়গাটা যদি আমরা ভাবি,
যদি আওয়ামী লীগ নির্বাচনে না থাকে, আমরা তো সবসময় বলে আসছি যে আওয়ামী লীগের একটা বড় অংশ বাংলাদেশের ভোটার, বড় অংশ আওয়ামী লীগের ভোটার, সেটা 37-38 থেকে 40% পর্যন্ত অনেক সময় বলা হয়। তো এরা যদি ভোট দিতে না যায় ভোট কেন্দ্রে, স্বাভাবিকভাবেই তো 100% মধ্যে 60-70% আমরা ভাবি যে ভোটার জীবিত আছে বা তারা ভোট দিবে, আরো বাইরে রয়েছে। বিদেশি ভোটারের সব তো এবার সম্ভব হচ্ছে না, কিছু হয়তো সম্ভব হবে। তাহলে পুরো আওয়ামী লীগের যারা সমর্থক গোষ্ঠী তারা যদি ভোট কেন্দ্রে না যায়, তাহলে কি আপনার কাছে মনে হয় যে গ্রহণযোগ্য পর্যায়ের কোনো শতাংশ ভোট কেন্দ্রে এসে পড়বে বা সেটি? এখানে হিসাবটা আরেকটু জটিল সাইফুল শাহীন, আপনি ঠিকই বলেছেন যে নিশ্চয়ই আওয়ামী লীগের প্রার্থী না থাকলে অনেক এলাকাতেই আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা তাদের ভোট দিতে যাবেন না, এটি যেমন সত্য, আবার এটির বিপরীত চিত্র আপনি পাবেন। বিপরীত চিত্র কোথায় পাবেন? ওই যে আমরা যেটা আলোচনা করছিলাম যে ধরুন ক সংসদীয় আসন, সেখানে বিএনপির প্রার্থী রয়েছে, কিন্তু একজন বিদ্রোহী প্রার্থী বিএনপির হয়ে কেউ আসলেন, অথবা অন্য কোনো গ্রহণযোগ্য ব্যক্তি স্বতন্ত্র হয়ে সংসদ নির্বাচনে অংশ নিলেন। যদি বিদ্রোহী প্রার্থী থাকে, আমার মনে হয় যারা এই যে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক তারা বিএনপি প্রার্থীকে হারানোর জন্য ওই ব্যক্তিকে ভোট দিতে পারেন, এমন একটি কিন্তু হতে পারে। আবার অনেক জায়গায় ধরেন যারা স্থানীয় রাজনীতি, তো জেলা উপজেলা পর্যায়ে রাজনীতি, অনেক দেখবেন যে আওয়ামী লীগের অনেক এমপির সাথে, যেমন বিএনপির অনেক এমপির যোগসাজস্য রয়েছে, যোগাযোগ রয়েছে, এমনকি আমরা ব্যবসা বাণিজ্য কিন্তু একসঙ্গে করতে দেখেছি। আমি ইদানিং শুনছি যে অনেক বিএনপির অনেক ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোতে নাকি আওয়ামী লীগের অনেকেই যোগ দিচ্ছে। একদমই তাই, একদমই তাই। এবং এটা নিয়ে কিন্তু বিএনপির উচ্চ পর্যায়ে থেকে কথা বলা হয়েছে যে যদি কেউ স্বচ্ছ থাকে সে আসবে, তার মানে একটা সুযোগ কিন্তু তৈরি হচ্ছে। তো কাজেই যারা এই যে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক, তারা কিন্তু আসলে কোন ধরনের গেম খেলবেন সেটি এক এক এলাকায় কিন্তু এক এক রকম পরিস্থিতি তৈরি হবে, এবং একেবারে ভোট দিতে যাবেন না এমনটি কিন্তু মনে করার সুযোগ নেই। কি কত শতাংশ ভোট পড়বে সেটি হয়তো বা বলা কঠিন, কিন্তু ধরেন এই রাজনীতিগুলো কিন্তু এবার একটি নতুন একটা হিসাব তৈরি করবে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়া। তবে আমাদের কাছে মনে হচ্ছে যে যেটি দীর্ঘদিন, যেহেতু গত 3টি নির্বাচন, প্রধান উপদেষ্টা গতকালকেও বলেছেন যে এই গত 3 নির্বাচনে, প্রহসনের নির্বাচনে যারা, বা যেটিকে আমরা বলি কি রাতের ভোট, এই নির্বাচনে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই নির্বাচনগুলোতে যারা আসলে ভোট দিতে পারেনি তারা কিন্তু অবশ্যই ভোট দেওয়ার জন্য, এবং একটি বড় একটি অংশ তরুণদের, তারা কিন্তু এবার ভোট দিবে। এবং আমরা আশা করি যে উৎসব মুখর একটি ভোটের পরিবেশ এবার হবে বাংলাদেশে। বিশ্ব দেখবে যে একটি নিরপেক্ষ এবং কোনো হানাহানি ছাড়া, কোনো রক্তক্ষয় ছাড়া একটি সুন্দর নির্বাচন বাংলাদেশে হোক, সেটি আমরা চাই। দেশের পরিস্থিতি নিয়ে তো অনেক কথা হলো, এবার একটু দেশের বাইরে যেতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে এখন দেশের বাইরে বলতে যে সংবাদটি সবচেয়ে বেশি, সেটি হচ্ছে যে ইরান আর ইয়ের সাথে যে যুদ্ধ, ইসরায়েলের সাথে। এটি আসলে খুব ভাববার বিষয়। এটি নিয়ে অনেক কিছুই আন্তর্জাতিকভাবে আলোচনা হচ্ছে। ইতিমধ্যে 30টি ইসলামী দেশ কিন্তু নিন্দা জানিয়েছে, তারা ইরানের পক্ষে সমর্থন দিয়েছে, এবং বলা হচ্ছে যে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র, মানে বিশ্বমোড়ল ট্রাম্প সমর্থন দিচ্ছে এই ধরনের। এবং একটি সংবাদ শুনলাম যে ফক্স নিউজে নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি সরাসরি বলেছেন ট্রাম্পের কথা, যুক্তরাষ্ট্রের কথা, যে তাদের সমর্থন কিভাবে তিনি পেয়েছেন, এবং ট্রাম্পের ভূয়সী প্রশংসাও তিনি করেছেন। অন্যদিকে কিন্তু ট্রাম্প বলছেন যে তিনি এই যুদ্ধ চান না বা তাদের কোনো সমর্থন দিচ্ছেন না। চাইলে ট্রাম্প তাদেরকে এই আমন্ত্রণ জানাচ্ছেন যুদ্ধ বন্ধ করার জন্য। এবং পুতিনের সাথে ট্রাম্পের দীর্ঘক্ষণ ফোনে কথা হয়েছে, সেখানে পুতিন এই যুদ্ধ থামানোর জন্য ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন, এবং ট্রাম্প অনুরোধ জানিয়েছেন রাশিয়ার ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য। তো সব দিকেই এই অবস্থা। তো একেবারে যে অবস্থায় যাচ্ছে, কালকে একটা ভিডিও দেখলাম আমরা ইরানের একটি টেলিভিশন চ্যানেলে, আমরা যেমন এখন কথা বলছি একটি প্রোগ্রামে, এরকম স্টুডিওতে বসে একজন মহিলা কথা বলছিলেন, সেই মুহূর্তে একটি আক্রমণ সেখানে হয় এবং মহিলাটি উঠে যায়। তো আসলে এটি আমরা কাম্য করি না, সেখানকার অনেক সংবাদকর্মী হয়তো আহত হয়েছেন সেই সময়ে।
তো এই যে আক্রমণ করছেন ইসরায়েল ইরানের উপরে, ইরানকে অনেকেই বলছে যে গাজার মতো মৃত্যুপুরী তৈরি করার তাদের একটা ইচ্ছা। কি মনে হচ্ছে আপনার কাছে, কোন দিকে যাচ্ছে এই যুদ্ধ পরিস্থিতি? আমরা এটিকে এখন পর্যন্ত যুদ্ধ বললেও এটি বলছি আমরা, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এটিকে আমরা সংঘাতই বলতে পারি, সামরিক সংঘাতের কথা বলতে পারি। যদি তীব্রতা বাড়ছে, কিন্তু এটি পুরোপুরি যুদ্ধ রূপ নিয়েছে এটি কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু আপনি যেটি বলছিলেন যে এটি যদি আসলে যুদ্ধের রূপ নেয় এবং সেটি পশ্চিমা বিশ্ব এবং মধ্যপ্রাচ্যে যদি ছড়িয়ে পড়ে, সেটি প্রাণহানি বলেন, অর্থনৈতিক ব্যবস্থা বলেন, জনজীবন বলেন, মানবিক বিপর্যয় বলেন, এই ইস্যুগুলো তো আমরা দেখছি তৈরি হচ্ছে, এবং যে কোনো যুদ্ধই কিন্তু মানবিক বিপর্যয় তৈরি করে, এবং সেটি কিন্তু আমরা, যে আপনি যেটি বলছিলেন যে আমরা নানাভাবেই কিন্তু সেটি দেখছি। এখন এই পরিস্থিতি আসলে থামাতে গেলে আমরা বারবার যেটি বলছি যে বিশ্ব মোড়ল যারা শক্তিধর রাষ্ট্র, তাদেরকেই কিন্তু আসলে ব্যবস্থা নিতে হবে। এখানে তারা ব্যবস্থা না নিয়ে, তারা সমঝোতার উদ্যোগ না নিয়ে, এটি থামাতে পদক্ষেপ না নিয়ে যদি কেউ রসদ সরবরাহ করেন, যেমনটি বলা হচ্ছে ইরানের তরফ থেকে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করছে, সহযোগিতা করছে, সামরিক রসদ সরবরাহ করছে, সেটি ইরানের তরফ থেকে কিন্তু বারবার দাবি করা হচ্ছে। তো এটি যদি হয় সেটি কিন্তু দুঃখজনক। ট্রাম্প যদিও বলছেন যে তিনি পদক্ষেপ নিলে এটি তিনি থামাতে পারবেন, এবং বিশ্ববাসীও কিন্তু সেটি প্রত্যাশা করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ফোন করেছেন, কথা বলেছেন ট্রাম্পের সঙ্গে। আবার আমরা বিগত দিনে যখন ট্রাম্প যেমন বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে, মানে আসলে পুরো বিশ্ব এমন একটি অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেটি আসলে মানবিক বিপর্যয় বাড়াচ্ছে। আমরা কিছুদিন আগে কিন্তু দেখলাম যে ভারত পাকিস্তানের যে সেটি নিয়ে অনেক উদ্বেগ ছিল আমাদের। তার আগে কিন্তু আমরা দেখেছি চীন এবং ভারতের মধ্যেও কিন্তু আমরা এক ধরনের উত্তেজনা দেখেছি। এশিয়ার মধ্যেও চলছে, আবার মধ্যপ্রাচ্যেও যদি এটি ধীরে ধীরে এরকম পরিস্থিতি তৈরি হয়, এবং এখন পর্যন্ত দুই দেশের মধ্যে রয়েছে, কিন্তু এটি আপনি যেটি বলছিলেন যদি এটি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে, সেটি কিন্তু এটি কিন্তু বড় একটি অর্থনৈতিক চাপও কিন্তু আছে। মানবিক বিপর্যয়ের পাশাপাশি অর্থনীতিও কিন্তু ব্যাপক হুমকির মুখে পড়বে। এসব বিষয় বিবেচনা করে আসলে বিশ্ব শক্তিগুলো আসলে কি পদক্ষেপ নেয়, তারা আসলে কি চায়, তাদের আসলে তারা কি চায় সেটির উপরে কিন্তু নির্ভর করবে যে এটি এই যুদ্ধ, এই সংঘাত এটি যুদ্ধের রূপ নেবে নাকি এখানে এটি সমাপ্তি হবে। নিশ্চয়ই এটির পেছনে কারো না কারো ইন্ধন রয়েছে, এবং সেখানে কোনো তাদের কোনো চাওয়া পাওয়ার কিছু থাকতে পারে, আমরা এখনো সেটি জানি না। তবে আমাদের তো চাওয়া থাকবে যে অবশ্যই এই যুদ্ধ বন্ধ হোক। এই যুদ্ধে সাধারণ মানুষ মারা যাচ্ছে, অনেক জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং এর প্রভাব কিন্তু সারা বিশ্বেই পড়বে, যেটি আমরাও কিন্তু সেখান থেকে বাদ পড়বো না। আজকে কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে অর্থ উপদেষ্টা এই বিষয় নিয়ে কথা বলেছেন, যে আমরা শুনেছি যে যদি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়, তেলের দাম বাড়বে, তেলের দাম বাড়ার সাথে সাথে কিন্তু অন্যান্য সব জিনিসের দাম বাড়তে থাকবে। যদিও আজকে অর্থ উপদেষ্টা এই বিষয় নিয়ে কথা বলেছেন, আপনার কাছে কি তথ্য রয়েছে? ঠিকই বলেছেন, আমিও কিছুটা ইঙ্গিত করছিলাম, কিন্তু যে কোনো যুদ্ধই কিন্তু আসলে অর্থনীতির জন্য খুব ক্ষতিকর, এবং এই ইসরায়েল এবং ইরানের এই সংঘাত বা যুদ্ধ যেটি বলি, এটির কিন্তু অর্থনৈতিক নেতিবাচক প্রভাব যদি আমরা চিন্তা করি অনেক বড়, এবং বাংলাদেশের জন্য এটি বিশ্ব অর্থনীতির জন্য একটি চিন্তার ব্যাপার, এবং বাংলাদেশের জন্য এটি গুরুত্বপূর্ণ। আপনি যদি খেয়াল করেন যে এটি কিভাবে আমাদের আসলে আক্রান্ত করবে, আপনি জানেন যে আমরা তো জ্বালানি আমদানি নির্ভর একটি রাষ্ট্র, আমাদের গ্যাসও আমদানি করতে হয়, আবার তেলও আমদানি করতে হয়, এবং এটি আমদানির, আপনি যদি তেলের কথা বলেন, 21 মিলিয়ন ব্যারেল তেল আমদানি হয় হরমুজ প্রণালী দিয়ে। এটি আমরা একটি চ্যানেল, কিন্তু এটি যদি একেবারে লম্বা সময়ের জন্য বন্ধ হয়ে যায়, তার মানে আমাদের এই দিকে তেল সরবরাহ ব্যাহত হবে। তেল সরবরাহ যদি ব্যাহত হয়, গ্যাস সরবরাহ যদি ব্যাহত হয়, তাহলে কিন্তু আপনার এই জিনিসগুলো দাম বেড়ে যাবে। এগুলো দাম বাড়লে আপনি স্বাভাবিকভাবেই শিল্পের উৎপাদন খরচ বাড়বে। যখন এগুলো খরচ বাড়বে, সরকার তো আর এখন আমরা যে দামে পাচ্ছি সেই দামে সরবরাহ করতে পারবে না। তখন শিল্প উদ্যোক্তাকে, শিল্প কারখানাগুলোকে বাড়তি দাম দিতে হবে, পরিবহনে খরচ বাড়বে, এবং সেটি কিন্তু দিন শেষে ভোক্তা পর্যায়ে আপনি আমি যে রাস্তাঘাটে বের হবো, গণপরিবহনে চলবো, তার মানে সেখানে আমাদের ভাড়া বাড়বে। মানে মোটা দাগে এটি কিন্তু আপনার মূল্যস্ফীতিকে উস্কে দিবে।
এবং এটি কিন্তু যদিও সরকার অর্থ উপদেষ্টা বলেছেন যে এই মুহূর্তে এটির নেতিবাচক কোনো পরিস্থিতি দেখছেন না, কিন্তু এটি কিন্তু অর্থনৈতিক এই ইস্যুগুলো বিবেচনা করতে হবে। আবার আপনি যদি দেখেন যে আমরা এলএনজি আনি এই যে হরমুজ প্রণালী দিয়ে, সেটিও কিন্তু কাতার থেকে যে আনি সেটিও কিন্তু এই রাস্তা দিয়ে আনি, এবং এটি যদি হয় সেখানে আমাদের এলএনজি সরবরাহ ব্যাহত হবে। এটি একটি চিন্তার ব্যাপার। এর বাইরে কিন্তু আরো বেশ কয়েকটি চিন্তা আমাদের করতে হবে। সেটি হলো আমাদের ইরানে এবং ইসরায়েলে আমাদের বড় শ্রম বাজার না, কিন্তু মধ্যপ্রাচ্য কিন্তু আমাদের বড় শ্রম বাজার। আমাদের প্রবাসী আয়ের প্রত্যেকটা দেশ, আমাদের প্রবাসী আয়ের বড় একটি অংশ কিন্তু এই সমস্ত রাষ্ট্র থেকে আসে। আপনি পশ্চিমা বিশ্ব থেকে কিন্তু আপনি যারা যায় তারা তো হোয়াইট কালার জব করে এবং তাদের দেশপ্রেমের নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। তারা ওইখানে স্থায়ীভাবে থাকার চিন্তা করেন এবং পরিবার পরিজন নিয়ে ওইখানে থাকেন, তারা দেশে আর খুব বেশি অর্থ পাঠান না। এই মধ্যপ্রাচ্যে যারা আমাদের শ্রমিক ভাই বোনরা থাকেন তারাই কিন্তু দেশের অর্থনীতির বড় একটি চালিকা শক্তি। এই যে বাংলাদেশ বছরে যদি আমরা দেখি 22 থেকে 25 বা 27 বিলিয়ন ডলার যোগান দেয় এবং এটির পেছনে কিন্তু কোনো খরচ নাই। আপনি রপ্তানি করবেন, রপ্তানি আয় যেটি হয় বড় বলি আমরা 50 বিলিয়ন ডলার রপ্তানি হয়, এটার পিছনে কিন্তু আমাদের বড় ব্যয় হয় ডলার, কাঁচামাল আমদানি করতে হয়। কিন্তু এই প্রবাসী আয় কিন্তু আমার কোনো ব্যয় নেই, একেবারে বিনা খরচের আয় এটি। কিন্তু এখন যদি ইসরায়েল বা ইরান আমার শ্রমবাজার না, কিন্তু এই সংঘাত বা যুদ্ধ যদি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু এই সমস্ত রাষ্ট্রে কিন্তু আমাদের যে শ্রমিক ভাই বোনরা রয়েছেন তাদের কর্মসংস্থান কিন্তু আক্রান্ত হবে। কারণ তাদের অর্থনীতি যখন হুচট খাবে, ধাক্কা খাবে, তখন কর্মসংস্থানে সেটি নেতিবাচক পরিস্থিতি তৈরি করবে। তার মানে এই যে বাংলাদেশের যে বিপুল সংখ্যক জনশক্তি রয়েছে সেটি কিন্তু আক্রান্ত হওয়ার একটা সুযোগ রয়েছে। আবার আমাদের যদি বেসামরিক বিমান পরিবহনের কথা যদি বলেন, এখন আপনি খেয়াল করবেন যে এই যুদ্ধ পরিস্থিতির পরে কিন্তু ইরানের আকাশ দিয়ে যারা যে সমস্ত বিমান চলাচল করত, এশিয়ায় আসতো, তারা কিন্তু ওই দিন থেকেই কিন্তু এই রাস্তাটি তারা কিন্তু পরিহার করছে। তাতে করে কিন্তু হয়তো বা তাৎক্ষণিকভাবে আমাদের খুব বেশি চলাচল নেই, কিন্তু এটি কিন্তু একটা সময় গিয়ে বিমানের দাম বেড়ে যেতে পারে। এরকম নানা রকম প্রভাব কিন্তু তৈরি হবে। বড় যেটি বলছিলাম যে মোটা দাগে আমাদের জ্বালানি, গ্যাস এবং বিদ্যুতের ক্ষেত্রে এটি বড় একটি দুশ্চিন্তা। আপনি জানেন যে আমরা এমনিতেই কিন্তু অনেক দিন থেকে একেবারে উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেক মানুষ কষ্টে আছে। এবার সরকার যখন বাজেট দেয় তখনও কিন্তু অর্থ উপদেষ্টা বারবার এটি ইঙ্গিত করেছেন যে উচ্চ মূল্যস্ফীতি দেশের জন্য বড় একটি শঙ্কার ব্যাপার। সেই মুহূর্তে এই ধরনের যুদ্ধ মূল্যস্ফীতিকে কিন্তু উস্কে দিতে পারে। এবং আমরা খেয়াল করলাম যে সম্প্রতি তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় সংগঠন যেটি বিজিএমই এর নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নিয়েছেন, তিনি দায়িত্ব নিয়ে কিন্তু তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া দিয়েছেন সেখানে কিন্তু তিনি বলেছেন যে এই যুদ্ধ যদি চলতে থাকে তাহলে তাদের জ্বালানি সরবরাহ ব্যাহত হবে, জ্বালানি সরবরাহ ব্যাহত হলে এগুলো দাম বলে তাদের খরচ বেড়ে যাবে। কাজেই বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক পরিস্থিতি তৈরি হবার কিন্তু অনেক বড় ধরনের একটা জায়গা কিন্তু রয়েছে, সেটি রয়েছে। কিন্তু পাশাপাশি আপনি যেটি বলছিলেন যে শ্রমবাজার আমাদের রয়েছে, এবং আজকে দুটি সংবাদ মাধ্যমে আমি দেখলাম যে ভারতের 30,000-এরও বেশি শিক্ষার্থী ইসরায়েল এবং ইরানে রয়েছে, তাদেরকে তারা ওখান থেকে ফেরত আনার জন্য ব্যবস্থা নিচ্ছেন, যদিও সেখানে বিমান ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে অন্যভাবে। এবং চীনের যারা রয়েছেন তাদেরকেও সেখান থেকে সরিয়ে নিচ্ছেন। এরকম আমাদের বাংলাদেশি শিক্ষার্থীরাও কিন্তু সেখানে রয়েছেন, তারা এখন পর্যন্ত আমরা জানি নিরাপদে রয়েছেন। তো আমরা আশা করি সরকার সেটি একটি ভালো ব্যবস্থা করবেন তাদের জন্য। একটি হটলাইন নাম্বার খোলা হয়েছে তাদের জন্য। যারাই রয়েছে সেখানে, ইসরায়েলের এই যে যুদ্ধ, ইরানে যারা রয়েছেন, ইসরায়েলে যারা রয়েছেন, বিভিন্ন দেশের মানুষ, সবার জন্যই আমাদের একটি শুভকামনা থাকবে যে তারা নিরাপদে থাকুক, সুস্থ থাকুক। তো এই যে আপনি অর্থনীতি নিয়ে বলছিলেন, বিশ্ব অর্থনীতি যুদ্ধের কারণে যেটি প্রভাব পড়ছে, আমাদের দেশের অর্থনীতির অবস্থাও কিন্তু খুব বেশি মনে হয় সুবিধার নয়। কারণ ইতিমধ্যে তো আমরা আরেকদিন আলোচনা করেছি যে অনেক টাকা কিন্তু পাচার হয়েছে বাংলাদেশ থেকে, হাজার হাজার কোটি টাকা। বড় বড় প্রতিষ্ঠানের নামে ঋণ নেওয়া হয়েছে, বড় বড় এসালামের মতো, তারপরে সাবেক ভূমিমন্ত্রীর যে ঘটনা, ব্যাংকগুলোর যে অবস্থা, সব কিছু মিলে আপনি তো জানেন ভেতরের সব কিছুই। এই যে খেলাপি ঋণ,
এই খেলাপি ঋণ নিয়ে বর্তমান পরিস্থিতি কি অবস্থায় আসলে? আমি কিন্তু ওই দিন আলোচনায় বলছিলাম যে বাংলাদেশ অর্থনীতির দুটি বড় মাফিয়া, একটি হলো অর্থ পাচারকারী, দুই হলো যারা ঋণ খেলাপি। আপনি খেলাপি ঋণের প্রসঙ্গ বলছিলেন, আমরা সম্প্রতি বাংলাদেশ ব্যাংক তার হালনাগাদ তথ্য প্রকাশ করেছে, মার্চ প্রান্তিকের চিত্র আমরা যদি দেখি, আপনি যদি এর মধ্যে হয়তো বা দর্শকরা জানে, আপনিও জেনেছেন যে বাংলাদেশে এখন খেলাপি ঋণের পরিমাণ 4,20,000 কোটি টাকা। চিন্তা করতে পারেন, বাংলাদেশে মানে প্রায় আমাদের এবারে যে নতুন যে প্রস্তাবিত বাজেট তার কিন্তু প্রায় 60% এই পরিমাণ বিপুল অর্থ খেলাপি ঋণ। এবং এটি উদ্বেগজনক আরও, আপনি যদি দেখেন সেটি গত 3 মাসে প্রায় 74,000 কোটি টাকা বেড়েছে, এবং 1 বছরের হিসাব যদি আমরা দেখি, 1 বছরের হিসাবে এটি বেড়েছে প্রায় 2.5 লাখ কোটি টাকা। আরও উদ্বেগজনক কি জানেন, যে 15 মাসে এটি প্রায় 3 গুণ হয়েছে। এটি কি শুধু বাড়ছেই? এবং মোটা দাগে যদি আপনি একটি পরিসংখ্যান আমি আপনাকে যদি দেই, যে কোনো ব্যাংক মানে পুরো ব্যাংক ব্যবস্থায় যদি 4 টাকা ঋণ থাকে বা বিনিয়োগ থাকে, তার এখন 1 টাকাই খেলাপি। এবং এর আবার 90 পয়সা, এই 1 টাকা 90 পয়সা আবার কোনোদিন আদায় হবে কিনা সেটি নিয়ে শঙ্কা রয়েছে। এবং এখানে সবচেয়ে নাজুক পরিস্থিতি কিন্তু আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। আপনি জানেন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতেই সবচেয়ে বেশি রাজনীতিকরণ হয়, রাজনৈতিক মদদে এখানে বোর্ড গঠন করা হয় এবং সেখানে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ওইভাবে ঠিক করা হয়। এই ব্যাংকগুলোর প্রায় 46%, মানে 100 টাকা ঋণের 46 টাকা খেলাপি হয়ে গেছে। আচ্ছা, একটু মাঝখানে একটু আমার একটু আগ্রহ জানার, এই যে আপনি বললেন যে 100 টাকার খেলাপির মধ্যে 90%ই কোনোদিন পাওয়া যাবে কিনা সেই শঙ্কা রয়েছে। এই যে এই ঋণগুলো যারা নিয়েছে, তাদের কাছ থেকে তো আদায় করার দায়িত্ব ব্যাংকের, প্রতিষ্ঠানের। সেই আদায়টা আসলে আমরা অনেক সময় শুনি যে কেউ ঋণ নিলে কোনো কিছু মর্গেজ রাখতে হয় সম্পদ, সেটি আবার ব্যাংক নিলামে উঠায় সেটি ফেরত পাওয়ার জন্য। তো সত্যিকার অর্থে কি এই খেলাফি ঋণের টাকাগুলো কি দেশেই রয়েছে না বিদেশে পাচার হয়ে গেছে? কি কারণে এটি নেওয়া সম্ভব হবে না? আপনি যেটি বলছিলেন, প্রথম যেটি অংশ, যে খেলাপি ঋণের অর্থ আদায়ের প্রক্রিয়া এবং ঋণ প্রক্রিয়া তো জামানত থাকে, সেটি জামানত প্রক্রিয়া যেটি হয়, আমি এই জন্য সবসময় বলি যে বাংলাদেশের ব্যাংকিং খাতে 3 পক্ষই দুষ্টচক্র। 3 পক্ষ কারা? যারা ব্যাংকের পর্ষদে আছেন, তারা যদিও ব্যাংকের উদ্যোক্তা, কিন্তু আসলে ব্যাংকের মালিক বনে যান। উদ্যোক্তারা ব্যাংকের মালিক তা না, কিন্তু আসলে ব্যাংক কিন্তু মালিক হওয়া উচিত, ব্যাংকের মালিক কিন্তু আমানতকারীরা, যারা বিশ্বাস করে ব্যাংকে টাকা রাখেন, কিন্তু উদ্যোক্তারা ব্যাংকের পরিচালক হয়ে ব্যাংকের মালিক বনে যান। এই পরিচালকরা ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি অংশ এবং দুষ্ট গ্রাহক চক্র, এই 3 পক্ষ মিলে কিন্তু এই ঋণ প্রক্রিয়ায় নানা রকম অনিয়ম করেন। আপনি জামানতের প্রসঙ্গ বলছিলেন, জামানত প্রক্রিয়া ঠিক রাখা হয় না, বাড়তি ঋণ দেওয়া হয়। এমনও আমরা দেখেছি যে ঋণ মঞ্জুর করে বিতরণ করা হয়, তারপরে সেটি অনুমোদন করা হয়। আচ্ছা, এই যে ভয়ঙ্কর সব কেলেঙ্কারি যেটি বাংলাদেশের ব্যাংকিং খাতে বিগত দিনে হয়েছে, যার কারণে কিন্তু দুঃখজনক কি জানেন, বিগত দিনে এটি আসলে কার্পেটের নিচে রাখা হয়েছে। এই তথ্যগুলো, এই যে ভয়ঙ্কর ব্যাংকিং খাতের এই চিত্র, এই তথ্যগুলো কার্পেটের নিচে রেখে ব্যাংকিং খাতের স্বাস্থ্য ভালো দেখানো হয়েছে এবং ব্যাংকিং খাতের স্বাস্থ্য ভালো দেখিয়ে আবার অর্থ লোপাট করা হয়েছে, তছরূপ করা হয়েছে। আপনি যেটি বলছিলেন সেই অর্থ দেশে রয়েছে কিনা, মোটেও না। আপনি জানেন যে আমরা সবসময় বলি এবং এই তথ্যটি দিয়ে, যে বাংলাদেশ থেকে গত 15 বছরে 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এই অর্থটা কোথা থেকে আসলো? এই অর্থটা উৎস কিন্তু বাংলাদেশের উন্নয়ন প্রকল্প এবং ব্যাংকিং খাতে কেলেঙ্কারি করেও কিন্তু বিপুল অর্থ কিন্তু বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। ব্যাংক থেকে টাকা বের করে নানাভাবে কিন্তু বিদেশে নিয়ে গেছে, যার কারণে যে এখন সেই লুকানো তথ্যগুলো এখন বেরোতে শুরু করেছে এবং লাফিয়ে লাফিয়ে আমরা দেখছি যে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বাড়ছে। এটি উদ্বেগজনক। মনে হয় না যে পরিমাণ অর্থ আসলে ব্যাংকিং খাত থেকে নামে বেনামে বের হয়ে গেছে, এটি ব্যাংকিং খাতে ফেরত আসা খুব কঠিন। যদিও কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংকগুলো এখন উদ্যোগ নিচ্ছে যে জামানত যা দেয়া রয়েছে সেগুলো বিক্রি করে অর্থ উদ্ধার করা। সেটি ব্যাংক বিনিয়োগ যদি করে থাকে 10 টাকা, সেটি হয়তো বা সুদ সহ সেটি 15 টাকা হয়েছে। 15 টাকা তো কখনো আদায় হবেই না,
10 টাকা যে বিনিয়োগ করেছে সেটিও এই জামানত থেকে ফেরত আসবে কিনা সেটি সেটি কিন্তু নিয়ে শঙ্কা। সন্দেহ রয়েছে। কিন্তু এই 10 টাকার মধ্যে কিন্তু আবার আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে ব্যাংক তো 10 টাকা তার ঘর থেকে বিনিয়োগ করে নাই, আপনার আমার আমানতের অর্থ আমানতের বিনিয়োগ করেছে। টাকাটাই। আমানতের বিপরীতে তো ওই 10 টাকার কিন্তু তার খরচ আছে, সে আমানতকারীকে সুদ দিতে হয়েছে। তার মানে 10 টাকা কিন্তু 10 টাকা না, 10 টাকা বিনিয়োগ করতে গিয়ে কিন্তু তার 12 টাকা খরচ হয়েছে। তার মানে 10 টাকাই যদি ফেরত না পায় তাহলে 12 টাকার সে ব্যবস্থাপনা কিভাবে করবে? এই রক্তক্ষরণ কিন্তু বাংলাদেশের ব্যাংকিং খাতে এখন আমরা দেখছি। তো এখানে থেকে আসলে উত্তরণের পথ তো নিশ্চয়ই সরকার খুঁজবে, এবং আমাদের হাতে আর এক মিনিট সময় রয়েছে। যদি শেষ সময়ে বলেন যে আসলে কিভাবে এটি কোন রাস্তায় এটি সমাধান হতে পারে? সেটি নিয়ে কিন্তু এখন সংস্কার চলছে, আমরা দেখছি ব্যাংকিং খাত পুনর্গঠন হচ্ছে, অনেকগুলো ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে। সেটি নিয়েও যদি প্রশ্ন আছে, আমরা এখন আবার নতুন করে দেখছি যে 5টি ইসলামী ধারার ব্যাংক পুনর্গঠন করে, মার্জার বলা হচ্ছে যেটাকে। মার্জার যেটি বলা হচ্ছে, একটি ব্যাংক পুনর্গঠন করা হবে। যদিও সেটি নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে এইখানে 4টি ব্যাংক, চট্টগ্রাম ভিত্তিক যে এসালম গ্রুপ তার নিয়ন্ত্রণে থাকা 4টি ব্যাংক এবং এক্সিম ব্যাংকে রাখা হয়েছে। এখন আবার এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ মনে করছে যে তারা অনেকটাই শক্তিশালী এবং এই ব্যাংকটির স্বাস্থ্য কিন্তু তাই বলে। এক্সিম ব্যাংক বেশ ভালো করছিল। পুনর্গঠনের পরে নজরুল ইসলাম মজুমদার বের হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা দেখছি যে ধীরে ধীরে ব্যাংকটির স্বাস্থ্য কিন্তু উন্নতি হচ্ছিল। সেখান থেকে আবার এক্সিম ব্যাংকে এই যে এসালমের ব্যাংকগুলোর সঙ্গে এক করার যে উদ্যোগ, সেটি নিয়ে কিন্তু একটু আমরা দেখছি যে মন কষাকষি এবং এক ধরনের পক্ষ বিপক্ষ তৈরি হচ্ছে। কাজে এখানে কেন্দ্রীয় ব্যাংকে কিন্তু খুব বিচক্ষণ ভাবে সিদ্ধান্ত নিতে হবে যে কোন ব্যাংকগুলো কিভাবে মার্জার হবে, কঠোর থাকতে হবে তাদের বিভিন্ন সিদ্ধান্তে। কোনো উদ্দেশ্য নিয়ে জোরপূর্বক যাতে আসলে এই মার্জার প্রক্রিয়া না হয়। কোনো ব্যাংক যদি মনে করে যে সে নিজে স্বাধীনভাবে শক্তিশালী হতে পারবে, টিকতে পারবে, আমার মনে হয় যে তাকে সেই সুযোগ দেওয়া উচিত। অনেক ধন্যবাদ সাইদ রহমান আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদ বিশ্লেষণে। যতটুকু আপনাদেরকে জানাতে পেরেছি ততটুকু হয়তো আপনারা উপকৃত হবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।